আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দল ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, নেট প্রবলেমের কারণে সকাল থেকে ক্লাস করতে ইন করার পরেও ইন করতে পারতেছি না। আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আমার 382 নম্বর অনলাইন ক্লাস অর্থাৎ করোনাকালীন সময়ে 382 নম্বর অনলাইন ক্লাস শুরু করতে যাব। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি ভরের আপেক্ষিকতা নিয়ে আলোচনা করব। দেখো, ভরের আপেক্ষিকতা মানে হচ্ছে যে আমরা নিউটনীয় বলবিদ্যা বা ক্লাসিক্যাল মেকানিক্স যখন আমরা পড়ছিলাম তখন আমরা জেনেছিলাম যে নিউটন বা গ্যালিলিওর তত্ত্ব মতে ভর, স্থান এবং সময় সবগুলি কিন্তু কি ভর, স্থান, সময় সবগুলি ধ্রুব রাশি। কিন্তু 1900 শতাব্দীর পরে অর্থাৎ 1905 সালে যখন বিজ্ঞানী আইনস্টাইন তার আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব সৃষ্টি করেছেন অর্থাৎ আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব বিবৃতি করেছেন, তখন থেকে কিন্তু ভর, স্থান এবং সময় এই তিনটাকে আপেক্ষিক হিসাবে ধরে নেওয়া হয়েছে। কারণ আপেক্ষিক মানে হচ্ছে পরিবর্তনশীল, অর্থাৎ কোনো একটি বস্তুর সাপেক্ষে যদি কোনো একটি কাঠামোর সাপেক্ষে যদি আরেকটি কাঠামোতে অবস্থিত বস্তুর কি হয়, দৈর্ঘ্য পরিবর্তন হতে পারে, ভর পরিবর্তন হতে পারে, বা ওই কাঠামোর সাপেক্ষে তার সময়ও কি হতে পারে, পরিবর্তন হতে পারে। অর্থাৎ কোন একটি বস্তু যদি গতিশীল হয়, সেই ক্ষেত্রে তার সময়, ভর বা অবস্থানের কি হয়ে যেতে পারে, পরিবর্তন হয়ে যেতে পারে। এই ঘটনাকে বলা হয় মূলত আপেক্ষিকতা। এই ঘটনাকে বলা হয় কি, মূলত আপেক্ষিকতা। এখানে আমরা দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখবো যে ভরের আপেক্ষিকতা অর্থাৎ কোন একটি বস্তু যদি গতিশীল হয় সেই ক্ষেত্রে তার ভর বৃদ্ধি পায়, তার ভর কি পায়, বৃদ্ধি পায়। এটাকে আমরা ভরের আপেক্ষিকতা হিসেবে কি করব, বিবেচনা করব। তাহলে আমরা এখানে দেখবো যে প্রিয় শিক্ষার্থী, পর্যবেক্ষক এবং বস্তুর মধ্যে যদি আপেক্ষিক গতি বজায় থাকে, সেই ক্ষেত্রে আমরা এখানে একটু লিখি, পর্যবেক্ষক এবং বস্তুর মধ্যে যদি আপেক্ষিক গতি বজায় থাকে, তবে পর্যবেক্ষক এবং বস্তুর মধ্যে যদি আপেক্ষিক গতি বজায় থাকে তবে বস্তুর ভর পরিমাপে ভিন্নতা লক্ষ্য করা যায়, যাকে ভরের আপেক্ষিকতা বলা হয়। যাকে কিসের আপেক্ষিকতা বলা হয়, ভরের কি বলা হয়, আপেক্ষিকতা বলা হয়। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতেছি যে আপেক্ষিকতা বলা হয়, অর্থাৎ আমরা দেখতেছি যে কি, যদি কোনো একটি বস্তু গতিশীল হয় সেই ক্ষেত্রে বস্তুর গতি বৃদ্ধির সাথে সাথে বস্তুটির ভর বৃদ্ধি পায়, বস্তুটির ভর বৃদ্ধি পায়। অর্থাৎ মনে করো কোনো একটি বস্তু ভি বেগে গতিশীল, অর্থাৎ একটি স্থানাঙ্ক কাঠামোতে অবস্থিত কোনো একটি বস্তু অন্য একটি স্থানাঙ্ক কাঠামোর সাপেক্ষে ভি বেগে গতিশীল। যদি ভি বেগে গতিশীল হয় সেই ক্ষেত্রে বস্তুটির ভর বৃদ্ধি পাবে স্কয়ার রুট অফ 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার গুণ। অর্থাৎ কোনো একটি বস্তু যদি ভি বেগে গতিশীল হয় সেই ক্ষেত্রে বস্তুটির পূর্বের ভর অপেক্ষা পরবর্তী ভর বৃদ্ধি পাবে 1 স্কয়ার রুট অফ 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার গুণ, স্কয়ার রুট অফ 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার গুণ। এখন আমি গাণিতিকভাবে এই ভরের আপেক্ষিকতা নিয়ে একটু তোমাদের সামনে আলোচনা করব। দেখো, আমি এখানে একটি চিত্র অঙ্কন করছি। এই চিত্রে আমি দুটি স্থানাঙ্ক কাঠামো কল্পনা করেছি। একটা স্থানাঙ্ক কাঠামোর নাম দিলাম s, আর একটা স্থানাঙ্ক কাঠামোর নাম দিলাম s প্রাইম। এই s এবং s প্রাইম দেখা গেছে যে s কাঠামোটি অপরিবর্তনীয় অর্থাৎ স্থির অবস্থায় রয়েছে এবং s প্রাইম কাঠামোটি v বেগে গতিশীল। s প্রাইম কাঠামোটি কি বেগে গতিশীল, v বেগে গতিশীল। এখানে দুইজন পর্যবেক্ষক আছে, s কাঠামোতে একজন পর্যবেক্ষক আছে u, y কাঠামোতে আরেকজন পর্যবেক্ষক আছে u প্রাইম। এখন u কাঠামোতে অর্থাৎ s কাঠামোতে যে পর্যবেক্ষক u রয়েছে সে একটি বস্তু p কে উপরের দিকে নিক্ষেপ করে। কোন দিকে নিক্ষেপ করে, উপরের দিকে নিক্ষেপ করে। এবং
সে যে ব্যাগটা নিক্ষেপ করে সেই ব্যাগটা হচ্ছে v1, সেই ব্যাগটা কি 1 v1। আবার s প্রাইম কাঠামোতে যে পর্যবেক্ষক রয়েছে সে আরেকটি বস্তু q কে নিচের দিকে নিক্ষেপ করে। কোন দিকে নিক্ষেপ করে? নিচের দিকে নিক্ষেপ করে, এবং সেই ব্যাগটা হবে v2। আমি আবার বলতেছি, s কাঠামোতে অবস্থিত পর্যবেক্ষক u কোন একটি বস্তু t কে y অক্ষের ধনাত্মক দিক বরাবর v1 বেগে নিক্ষেপ করে, এবং s প্রাইম কাঠামোতে অবস্থিত পর্যবেক্ষক u প্রাইম আরেকটি বস্তু q কে y অক্ষের ঋণাত্মক দিক বরাবর v2 বেগে নিক্ষেপ করে। ঠিক আছে, এই phi এবং q এর মধ্যবর্তী দূরত্বকে যদি আমি ক্যাপিটাল Y কল্পনা করি, phi এবং q এর মধ্যবর্তী দূরত্বকে যদি আমি কি কল্পনা করি? ক্যাপিটাল Y কল্পনা করি, অর্থাৎ PQ সমান হচ্ছে Y, এবং V1 সমান যদি V2 কল্পনা করি, V1 সমান যদি Q2 কল্পনা করি, V2 কল্পনা করি, তাহলে দেখো আমরা কি লিখতে পারি? দেখো প্রিয় শিক্ষার্থী, তার মানে আমরা লিখতে পারি যে এই যে P এবং Q বস্তুদ্বয় যদি পরস্পর দুই দিক থেকে সমান বেগে, অর্থাৎ v1 v2, আমি ধরে নিয়েছিলাম v1 এবং v2 সমান দুই দিক থেকে যদি গতিশীল হয়, তারা কোনো না কোনো সময় এসে পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে। বিজ্ঞানীরা মনে করে নিয়েছেন সেই সংঘর্ষটা হবে হাফ y দূরত্বে। হাফ কত দূরত্বে? y দূরত্বে সংঘর্ষটা সৃষ্টি হবে। অর্থাৎ s কাঠামোতে পর্যবেক্ষক u p বস্তুকে যদি y অক্ষের ধনাত্মক দিক বরাবর v1 বেগে নিক্ষেপ করে, এবং s প্রাইম কাঠামোতে অবস্থিত u প্রাইম পর্যবেক্ষক যদি q বস্তুটিকে v2 বেগে y অক্ষের ঋণাত্মক দিকে কি করে? নিক্ষেপ করে, এবং p ও q বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব y হয়, তবে বস্তুদ্বয় হাফ y দূরত্বে এসে সংঘর্ষে লিপ্ত হবে। হাফ y দূরত্বে এসে কি লিপ্ত হবে? সংঘর্ষে লিপ্ত হবে। এখন s কাঠামোর সাপেক্ষে দেখো, s কাঠামোর সাপেক্ষে phi এর ভ্রমণকাল, এখন s কাঠামোতে p বস্তুর ভ্রমণকাল যদি t নট হয়, s কাঠামোতে যদি phi বস্তুটির ভ্রমণকাল যদি t নট হয়, সেই ক্ষেত্রে আমরা t নট সমান লিখতে পারি y/v1। কেন লিখলাম কাইলে একটু দেখো, কিন্তু আমি দেখাচ্ছি। আমরা জানি যে গতির সূত্র অনুসারে s সমান vt, s সমান কি? vt। এখানে s সমান যদি y হয়, এবং v সমান যদি v1 হয়, t সমান যদি t নট হয়, তাহলে আমরা লিখতে পারি y সমান v1 t নট। y সমান t1 t নট, v1 t নট, বা t নট সমান y/v1, y/v1। তাহলে আশা করি বুঝতে পারছো। এখন একই ভাবে s কাঠামোতে বা s প্রাইম কাঠামোতেও যদি q বস্তুর ভ্রমণকাল t নট হয়, s প্রাইম কাঠামোতেও যদি q বস্তুর ভ্রমণকাল, এই s প্রাইম কাঠামোতেও যদি q বস্তুর ভ্রমণকাল t নট হয়, সেই ক্ষেত্রে আমরা t নট সমান লিখতে পারি y/v2। এটাকে আমি সমীকরণ কত দিলাম? 2 দিলাম। এটাকে আমি সমীকরণ কত দিলাম? 2 দিলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতেছো কিনা আমি জানি না, আমাকে কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাবে। না বুঝলে আমি চেষ্টা করব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আর তোমরা যারা আমার সাথে সংযুক্ত আছো, অবশ্যই তোমরা ক্লাসটা একটু শেয়ার করবে তোমাদের আইডিতে, কারণ ক্লাসটা শেয়ার করলে তখন অন্যজনে দেখার সুযোগ পাবে। তোমাদের সাথে সংযুক্ত থাকা অন্য বন্ধুরা ক্লাসটা দেখার কিভাবে সুযোগ পাবে। তাই আশা করি তোমরা অবশ্যই ক্লাসটা কি করবে? শেয়ার করবে। ঠিক আছে? অবশ্যই তোমরা ক্লাসটা শেয়ার করবে। ঠিক আছে? তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা s কাঠামোতে phi বস্তুর ভ্রমণকাল t নট সমান পেয়েছিলাম y/v1, এবং s প্রাইম কাঠামোতে q বস্তুর ভ্রমণকাল t নট সমান আমরা পাইছি y/v2। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, p কণাটির ভর যদি m1 এবং বেগ যদি v1 হয়, তবে ভরবেগকে আমরা লিখব m1v1। অর্থাৎ phi বস্তুটির ভর m1 ধরছি এবং বেগ v1 ধরছি। আমরা আগে থেকেই বেগ v1 জানি, তাহলে ভরবেগ হবে m1v1। একইভাবে q বস্তুটির ভর যদি m2 হয়
এবং বেগ যদি v2 হয় তাহলে ভরবেগ হবে m2v2, ভরবেগ হবে কি m2v2। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে আমি একটু উপরে লিখি। ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে দেখো, ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে আমরা লিখতে পারি m1, আমি সরাসরি লিখি ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে, নিত্যতা সূত্রানুসারে ভরবেগের নিত্যতা অনুসারে m1v1 সমান m2v2। এটাকে 3 নং সমীকরণ দিলাম। এটাকে কত নং সমীকরণ দিলাম? 3 নং সমীকরণ দিলাম। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলতেছি, তোমরা না বুঝলে আমাকে জানাইও, আমি চেষ্টা করব বুঝিয়ে বলার জন্য। আমি এই সমীকরণগুলো এখানে লিখে রাখতেছি। s কাঠামোর সাপেক্ষে p বস্তুর ভ্রমণকাল t0 সমান y/v1, এটা 1 নং সমীকরণ। s প্রাইম কাঠামোর সাপেক্ষে q বস্তুর ভ্রমণকাল t0 সমান y/v2, এটা 2 নং সমীকরণ। এবং ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে আমরা পাইছিলাম m1v1 সমান m2v2, এটা 3 নং সমীকরণ। আমাদের পরবর্তীতে কাজে লাগবে, এই জন্য আমরা একটু এখানে কি করলাম, লিপিবদ্ধ করে রাখলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা কি করব দেখো, আমরা ভরের আপেক্ষিকতা নিয়ে আলোচনা করতেছি। ভরের আপেক্ষিকতা, ঠিক আছে? কিসের আপেক্ষিকতা নিয়ে আলোচনা করতেছি? ভরের আপেক্ষিকতা। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, s কাঠামোর সাপেক্ষে q এর ভ্রমণকাল, যদি আমরা s প্রাইম কাঠামোর সাপেক্ষে q এর ভ্রমণকাল পাইছিলাম t0, s প্রাইম কাঠামোর সাপেক্ষে q এর ভ্রমণকাল পাইছিলাম t0। এখন যদি s কাঠামোর সাপেক্ষে যদি q বস্তুর s প্রাইম কাঠামোর সাপেক্ষে যদি q বস্তুর ভ্রমণকাল t হয়, আমি s কাঠামোর সাপেক্ষে q বস্তুর ভ্রমণকালকে কি ধরলাম? t ধরলাম। যেটা s প্রাইম কাঠামোর সাপেক্ষে ভ্রমণকাল ধরছিলাম t0, তাহলে t সমান আমরা লিখব y/v2, v2 লিখতে পারি কিনা দেখো তো প্রিয় শিক্ষার্থী, আমরা t সমান y/k লিখতে পারি, v2 লিখতে পারি, কারণ q বস্তুটির বেগ ছিল v2, দূরত্ব ছিল y, আমি s প্রাইম কাঠামোর সাপেক্ষে q বস্তুটির ভ্রমণকাল করছিলাম t, সুতরাং t সমান আমরা লিখব y/v2। এটা কারণে কয় নং সমীকরণ দিলাম? 5 নং সমীকরণ দিলাম। এখন দেখো, s প্রাইম কাঠামোর সাপেক্ষে আমরা সব ভ্রমণকালটা পাইছি না? s প্রাইম কাঠামোর সাপেক্ষে q বস্তুর ভ্রমণকাল পেয়েছিলাম আমরা, ভ্রমণকাল পেয়েছিলাম t0। যদি t0 হয়, সেই ক্ষেত্রে আমরা সময়ের আপেক্ষিকতা অনুসারে পাই, সময়ের আপেক্ষিকতা অনুসারে আমরা পাই t সমান, দেখো আমরা সময়ের আপেক্ষিকতা অনুসারে কি পাই? t সমান t0 বাই square root of 1 minus b square by c square, t সমান t0 বাই square root of 1 minus b square। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা কিভাবে পেয়েছিলাম আমি একটু ইলাবোরেটলি বর্ণনা করতেছি। দেখো, আমরা সময়ের আপেক্ষিকতা থেকে পেয়েছিলাম যে যদি কোনো একটি বস্তু গতিশীল অবস্থায় থাকে বা গতিশীল কাঠামোতে যে গড়িটা থাকে, সেই গড়িটা অবশ্যই স্থির কাঠামোর গড়ির সাপেক্ষে সময় কম দেয়, অর্থাৎ সম্প্রসারণটা বেশি হয়, সময়ের সম্প্রসারণটা কি হয়? বেশি হয়। অর্থাৎ স্থির কাঠামোতে গড়ি যদি 1 ঘন্টা সময়ে, অর্থাৎ কোনো বস্তু কোনো কাজ করতে তার স্থির কাঠামোর গড়ি অনুযায়ী যদি 1 ঘন্টা লাগে, 60 মিনিট লাগে, সেটা গতিশীল কাঠামোর গড়ি অনুযায়ী দেখা যাবে যে 50 মিনিট বা 40 মিনিট লাগতেছে। অর্থাৎ ওখানকার 60 মিনিট এখানকার কয় মিনিটের সমান? 40 বা 50 মিনিটের সমান। অর্থাৎ স্থির গড়িতে সময় বেশি, কিন্তু স্থির গড়ির সময়ের সম্প্রসারণটা কম, গতিশীল গড়িতে সময়ের সম্প্রসারণটা বেশি। এখানে t0 মানে হচ্ছে যে আমি গতিশীল কল্পনা করতে পারি। t0 মানে কিসের? গতিশীল, কারণ s প্রাইম কাঠামোটা গতিশীল ছিল। একটু দেখো, s প্রাইম কাঠামোটা গতিশীল ছিল, সুতরাং s প্রাইম কাঠামোর সাপেক্ষে q বস্তুর ভ্রমণকাল ধরছিলাম t0, সুতরাং আমি অবশ্যই t0 কে কি ধরতে পারি? গতিশীল ধরতে পারি। আবার s কাঠামো ছিল স্থির, সেই s কাঠামোর সাপেক্ষে q বস্তুর ভ্রমণকালকে আমি ধরছিলাম t, সুতরাং আমরা সেটাকে বলতে পারি স্থির। তাহলে আমি এখানে t মানে লিখতে পারি, স্থির লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, না বুঝলে আমাকে একটু জানাইও, আমি সর্বোচ্চ চেষ্টা করব বুঝিয়ে বলার জন্য। তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমার 1 2 3 4 5 অনেকগুলি সমীকরণ আছে, আমি সেই সমীকরণগুলি এখানে কি করব? ইউজ করব। এখন দেখো, আমি এটাকে একটু যদি সুন্দর করে লিখি, আমি উপরে লিখতেছি t0 ইকুয়াল t
স্কয়ার রুট অফ 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। আমি এটাকে কি করছি না আর গুণন করছি, কি করছি আর গুণন করছি। আমি 5 নম্বর সমীকরণটা এখানে লিখি, এটা হচ্ছে s কানামর সাপেক্ষে q এর ভ্রমণকাল t সমান y বাই v2, y বাই v2 এটাকে আমি কয় নাম্বার দিলাম, এটা মনে হয় 4 নাম্বার হবে। কয় নাম্বার হবে? 4 নাম্বার হবে। ঠিক আছে, আমি 4 নাম্বার সমীকরণটা ওখানে লিখলাম। এরপর আমি এগুলো মুছে দিলাম, আমার যখন প্রয়োজন হবে আমি তখন ইউজ করব। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এই সমীকরণটাকে আমি কি করব? t এর মান বসাবো। কার মান বসাবো? t এর মান বসাবো। তাহলে আমি এখান থেকে লিখতে পারি t নট সমান y বাই v2 স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। এখানে বসাবো 4 হাতে। কত হবে? 4 হাতে। এখানে একটা জিনিস দেখো প্রিয় শিক্ষার্থী, আমার এখানে একটা ব্যাগ v আছে। এই ব্যাগ হচ্ছে যে কার ব্যাগ? s প্রাইম কানামুর ব্যাগ। এই ব্যাগ v টা হচ্ছে s প্রাইম কানামুর ব্যাগ। b2 হচ্ছে q বস্তুর ব্যাগ। b2 হচ্ছে কোন বস্তুর ব্যাগ? q বস্তুটির ব্যাগ। এবং v1 হবে p বস্তুটির ব্যাগ। v1 হবে কিসের ব্যাগ? p বস্তুটির ব্যাগ। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কি লিখতে পারি দেখো। এখন আমরা এখানে লিখতে পারি v2 ইকুয়াল, একান্তরকরণ করলে v2 ইকুয়াল y বাই t নট স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। y বাই t নট স্কয়ার রুট অফ 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন কি বসাইতে পারি? এখন আমরা এখানে কি বসাতে পারি দেখো। এই সমীকরণটাকে আমি 5 নং সমীকরণ দিলাম। এই সমীকরণটাকে আমি কয় নং সমীকরণ দিলাম? 5 নং সমীকরণ। এখন আমার একটা 3 নাম্বার সমীকরণ ছিল m1v1 সমান m2v2। m1v1 সমান m2v2 এই m1v1 সমান m2v2 তে, অর্থাৎ আমি 3 নং সমীকরণে 3 নং এ 1 ও 5 নং বসিয়ে পাই, 1 ও 5 নং বসিয়ে পাই। 3 নং সমীকরণে 1 নং এবং 5 নং বসাবো। বসানোর পরে কি পাই আমরা দেখব। দেখো 3 নং সমীকরণ আবার ছিল m1v1 m1q1 v1। তাহলে আমরা কি পাই দেখব। m1v1 3 নং সমীকরণ m1v1 দেব। এখান থেকে আমরা v1 সমান কি লিখতে পারি? এখান থেকে আমরা v1 সমান লিখতে পারি, আমরা এখান থেকে v1 সমান লিখতে পারি কি y বাই t নট। y বাই t নট লিখতে পারি কিনা দেখো তো। অর্থাৎ আমার t নট সমান ছিল y বাই v1, তাহলে v1 সমান y বাই t নট আমরা এভাবে লিখব। আবার m1 v1 শেষ, আবার m2 v2 লিখলাম। v2 এর মান হচ্ছে এটা দেখো y বাই t নট ইনটু স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই কি স্কয়ার? c স্কয়ার। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমরা কি পাবো দেখো। এই y কাটাকাটি যাবে, এই t নট কাটাকাটি যাবে। তাহলে বাকি থাকবে m1 ইকুয়াল m2 ইনটু স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। m1 ইকুয়াল m2 ইনটু স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। এইটাই হচ্ছে মূলত ভরের আপেক্ষিকতার সমীকরণ। ভরের কিসের সমীকরণ? আপেক্ষিকতার সমীকরণ। অর্থাৎ এটাকে যদি আমি 6 নং দ্বারা লিপিবদ্ধ করি, কত নং দ্বারা? 6 নং দ্বারা লিপিবদ্ধ করি, 6 নং সমীকরণ হিসেবে লিপিবদ্ধ করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কোন একটি বস্তু যদি গতিশীল হয়, কোন একটি বস্তু যদি কি হয়? গতিশীল হয়, সেই ক্ষেত্রে বস্তুটির ভরের পরিবর্তন হচ্ছে। দেখো স্থির, এটা m1 মানে হচ্ছে যে ফি বস্তুটির ভর। m1 মানে হচ্ছে কিসের ভর? ফি বস্তুটির ভর। অর্থাৎ ফি বস্তুটি মানে কি? স্থির কাঠামোতে অবস্থিত বস্তুটির ভর। এবং m2 মানে গতিশীল কাঠামোতে অবস্থিত বস্তুটির ভর। তার মানে আমি দেখতেছি যে m1 m2 এর চেয়ে ছোট। m1 m2 এর চেয়ে কি ছোট? কেন m1 m2 এর চেয়ে ছোট? আমরা জানি স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার ইজ লেস দ্যান 1। এটার মান 1 থেকে ছোট। এখন কোন একটা বস্তুকে যদি 1 থেকে ছোট মান দ্বারা গুণ করা হয়, কোন একটি বস্তুকে যদি 1 থেকে ছোট মান দ্বারা গুণ করা হয়, অবশ্যই সেই বস্তুটির গুণফল, সেই মানটা অবশ্যই কি হবে? পূর্বের মান থেকে কি হবে? ছোট হবে। পূর্বের মান থেকে ছোট হবে। তার মানে আমি দেখতেছি যে স্থির অবস্থায় বস্তুটির যে বল রয়েছে, সেই বলটা অবশ্যই গতিশীল অবস্থার ভর থেকে কি হবে? ছোট হবে। অবশ্যই গতিশীল অবস্থার ভর থেকে ছোট হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যদি স্থির ভরকে
স্থির অবস্থার ভর m1 সমান m। স্থির অবস্থার ভর m1 সমান আমি কি ধরি m0 ধরি। স্থির অবস্থার ভর m1 সমান m0 ধরি এবং গতিশীল অবস্থার ভর গতিশীল অবস্থার ভর m2 সমান যদি m কল্পনা করি, আমি আবার বলতেছি, যদি স্থির অবস্থার ভর m1 সমান m0 এবং গতিশীল অবস্থার ভর m2 সমান m কল্পনা করি, তাহলে 6 নং সমীকরণটি আমরা লিখতে পারি ঠিক এভাবে লিখতে পারি। দেখো m0 ইকুয়াল m ইনটু স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। আমি যদি এটাকে একটু সুন্দর করে লিখি, তাহলে m সমান হবে m0 বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার, এবং এটাই হবে ভরের আপেক্ষিকতার নীতির সমীকরণ। ভরের কিসের সমীকরণ? আপেক্ষিকতার নীতির সমীকরণ। এখানে আমরা দেখতেছি যে এখান থেকে আমরা দেখতেছি যে m ইজ গ্রেটার দ্যান m0। m0 মানে স্থির অবস্থার ভর আর m মানে গতিশীল অবস্থার ভর। অর্থাৎ কোন একটি বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে, কি অবস্থায় থাকে? গতিশীল অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই বস্তুটির ভর স্থির অবস্থার ভরের চেয়ে কি হবে? বেশি হবে। এটাই আমরা কি করলাম? প্রমাণ করলাম, এবং এটাই হচ্ছে ভরের আপেক্ষিকতা নীতি। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি লেখাগুলি বুঝতে পারতেছো কিনা? আমি চেষ্টা করতেছি সর্বোচ্চটাই ভালোভাবে বোঝানোর জন্য। জানি না তোমরা কতটুকু বুঝতে পারতেছো। তারপর তোমরা যদি বাসায় একটু কি করো, পর্যালোচনা করো, তাহলে তোমরা খুব সহজে এটা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে। আমি এখন এটার উপর দুইটি গাণিতিক সমস্যার সমাধান করব। এই সমীকরণটা দিয়ে দুইটি গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। কাইন্ডলি তোমরা যারা আমার সাথে সংযুক্ত আছো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তোমরা একটু খাতা কলম নিয়ে বসো। খাতা কলম নিয়ে তোমরা সেই ম্যাথ দুইটি গাণিতিক সমস্যা যদি তোমরা তোমাদের খাতায় তুলে নাও, তাহলে তোমাদের জন্য কি হবে? লাভ হবে। ঠিক আছে? দেখো প্রিয় শিক্ষার্থী, গাণিতিক সমস্যা 5। ঠিক আছে? আমরা এই গাণিতিক সমস্যাটা একটু করার চেষ্টা করব। 0.99 মিটার বেগে চলমান কোন ইলেকট্রনের ভর কত? এখানে দেয়া আছে m0 ইকুয়াল এটা হবে c। 0.99 c বেগে চলমান কোন ইলেকট্রনের ভর কত? এখানে m0 সমান দেয়া আছে 9.1 * 10 ইনভার্স 31 কেজি। 9.1 * 10 ইনভার্স 31 কেজি। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে ব্যাগ দেয়া আছে, ব্যাগ v সমান 0.99 c। c মানে আলোর বেগ, c মানে কি? আলোর বেগ। সুতরাং আমাকে এখানে আলোর বেগ সম্পর্কে আর আলোচনা করার দরকার নাই। আমার এখানে m0 দেয়া আছে 9.1 * 10 ইনভার্স 31 কেজি। 31 কেজি, এবং m সমান জানি না। m সমান কি? জানি না। আমাকে m সমান বের করতে বলছে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি m সমান m0 বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই কি স্কয়ার? c স্কয়ার। এখন আমরা এখানে একটু লিখব প্রিয় শিক্ষার্থী, এখানে m0 এর মান হচ্ছে 9.1 * 10 ইনভার্স 31, এবং রুট এখানে 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার কে আমি সরাসরি লিখলে b বাই c হোল স্কয়ার হবে। b বাই c হোল স্কয়ার লিখলাম। দেখো প্রিয় শিক্ষার্থী,
9.1 ইনটু tan ইনভার্স 31 আমি এখানে যদি মানটা বসাই 1 মাইনাস v এর মান হচ্ছে 0.99 c বাই c হোল স্কয়ার এখানে একটা রুট আসবে এখানে একটা কি আসবে রুট আসবে এখন দেখো প্রিয় শিক্ষার্থী কি হয় আমরা কি পাবো দেখি আমরা এখান থেকে পাবো ধা m ইকুয়াল 9.1 ইনটু tan ইনভার্স 31 বাই এখানে পাবো রুট 1 মাইনাস c c চলে যাবে 0.99 হোল স্কয়ার 0.99 কি স্কয়ার হোল স্কয়ার এখন আমি যদি টোটালি ক্যালকুলেশন করি আমি টোটাল যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো দেখো টোটাল ক্যালকুলেশন করলে আমরা পাবো টোটালি ক্যালকুলেশন করলে আমরা কি পাই দেখি আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো 7.008 into 9.1 into tan inverse 31 9.1 into কি tan inverse 31 অর্থাৎ আমি যদি টোটালি ক্যালকুলেশন করি আমরা পাবো 9.1 into 7.088 কত 088 অর্থাৎ 64.508 into tan inverse 31 সমান 6.45 into tan inverse 30 কেজি কত কেজি 6.45 into tan inverse 30 কেজি অর্থাৎ কোন একটি বস্তু বা ইলেকট্রনটি যদি 0.99 c বেগে গতিশীল হয় ইলেকট্রনটি যদি 0.99 c বেগে গতিশীল হয় সেই ক্ষেত্রে তার বল হবে 6.45 into tan inverse 30 কেজি 6.45 into tan inverse কত কেজি 30 কেজি প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পারছো তো আজকে এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থী আমরা আগামী ক্লাসে ভর শক্তি সম্পর্কে আলোচনা করব সেটা একটু তোমরা বাসায় ভালোভাবে পড়ে নিও আগামীকালকে যখন আমি ক্লাসটা করব তখন যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো আজকে এই পর্যন্ত ভরের আপেক্ষিকতা খুবই সহজ একটা জিনিস তো ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম